বিসমিল্লাহির রহমানির রহিম। ফিজিক্স প্লাস আইসিটি ইউটিউব চ্যানেলের ইংলিশ ভার্সনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম টু ফিজিক্স প্লাস আইসিটি ইংলিশ ভার্সন। আই এম সালমা বিনতে শাহজাহান, এমএ ইন ইংলিশ। আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বস এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। এটি যেহেতু আমার দ্বিতীয় লেকচার, তাই ফিউচার পারফেক্ট টেন্সটা চলে আসছে। এখানে আমি কিছু ওয়ার্ড লিখেছি, যেমন বাই দিস টাইম, বাই টাইম, মান্থ, ইয়ার, নেক্সট টাইম, মান্থ, ইয়ার, বাই নেক্সট। এগুলো থাকলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো যে এটি ফিউচার পারফেক্ট টেন্সে হবে। যেমন এখানে আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে, রাইট ফর্ম অফ ভার্ব, যেমন আমরা প্রেজেন্ট পারফেক্টে আমরা বিফোর আফটার এর একটি রুল লিখেছিলাম, এখানেও কিন্তু ওই রুলটাকে প্রয়োগ করা যায়। যেমন বিফোর, আফটার। বিফোরের আগে যদি ফিউচার পারফেক্ট টেন্স থাকে, ফিউচার পারফেক্ট টেন্স থাকে, তবে বিফোরের পরে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট। আফটারের ক্ষেত্রে ঠিক উল্টোটা, প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট এখানে আসবে, পূর্বে আসবে, এবং আফটারের পরে ফিউচার পারফেক্ট টেন্স চলে যাবে। প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট পূর্বে আসবে এবং পরবর্তীতে যাবে ফিউচার পারফেক্ট। আমি একটি উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। নেক্সট আগস্ট, এখানে আমি প্রথমেই বলেছি নেক্সট এর পর টাইম, মান্থ, ইয়ার থাকলে ফিউচার পারফেক্ট হবে। সে কারণে নেক্সট আগস্ট, যেহেতু নেক্সট আগস্টের কথা বলা হয়েছে, সেখানে এটা অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স হবে। অতএব কি হবে, নেক্সট আগস্ট লতা অ্যান্ড তামিম will have been married. will have been married। 2 নম্বরটা দেখা যাচ্ছে বাই 2021, তার মানে বাই এর পরে ইয়ার আছে, তার মানে এটাও কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্সে করে দিতে পারি। বাই I will have worked, work a past participle worked for this, etc. of the 21st century, the computer become necessity every home। দেখো এখানে নেক্সট 21st সেঞ্চুরির মধ্যেই দেখা যাবে কম্পিউটারটা প্রত্যেক ঘরে ঘরেই প্রয়োজনীয় হয়ে উঠবে। তার মানে এটা ভবিষ্যৎকালের কথা বলা হয়েছে, ফিউচার। আর যেহেতু বাইয়ের পর 21st সেঞ্চুরি আছে, মান্থ, ইয়ার বা যে কোনো একটার সাথে মিলে গেছে, তাই ফিউচার পারফেক্ট টেন্স হবে। সবকিছু ঠিক থাকবে, শুধু এখানে বিকামের জায়গায়, এই বিকামের জায়গায় হবে will have become। বাকি যা আছে সব ঠিক থাকবে। ফিউচার পারফেক্ট টেন্সের পরে আজকে আমি আলোচনা করব আবার 14 নম্বর রুলে আছে, কোন সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এই রুলটা কিন্তু আমরা সবাই জানি, তারপরেও অনেক সময় ভুল হয়ে যায়। যেমন হি পোস্ট দ্য লেটার, হি পোস্ট দ্য লেটার এখানে অবশ্যই হবে হি পোস্টেড, পাস্ট পার্টিসিপল হচ্ছে পোস্টেড, পোস্টেড দ্য লেটার। তারপরে আবার আছে দে হ্যাভ সি দ্য সিটস, হ্যাভ আছে তাই সি এর পাস্ট পার্টিসিপল। 15 নম্বর রুল,
এই রুলটা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এটাকে কিন্তু দেখো am is are was were ইত্যাদি টু বি ভার্বের পর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ প্যাসিভ ভয়েস করতে গেলে টু বি ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। কিন্তু এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে এই প্যাসিভ করার ক্ষেত্রে আমরা প্রায়ই ভুল করে থাকি। যেমন যে কোনো টেন্সের প্যাসিভ করতে হলে তাকে কিন্তু অবশ্যই এর পরের যে অক্সিলারি ভার্ব আছে সেটা অবশ্যই ব্যবহার করতে হবে। যেমন প্রথম দুটি উদাহরণ আগে আমি করে দিচ্ছি। The door was closed. The door was closed. C-L-O-S-E-D. Close এর past participle closed, আমি closed করে দিয়েছি। The books have been printed, past participle হচ্ছে printed, printed। এই দুটো উদাহরণ কিন্তু খুব ইজি, কিন্তু পরের উদাহরণটাতেই সমস্যা হতে পারে, সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি। যেমন পরের যেহেতু দ্য বুকস প্রিন্ট রিসেন্টলি, রিসেন্টলি দেখে কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি এটা পারফেক্ট টেন্সে হবে। যদি আমরা এভাবে করি, ঠিক আছে, দ্য বুকস হ্যাভ প্রিন্টেড রিসেন্টলি, এই সেন্টেন্সটা কিন্তু এরকম হওয়ার কথা ছিল, দ্য বুকস হ্যাভ প্রিন্টেড রিসেন্টলি। কিন্তু প্যাসিভ করার ক্ষেত্রে এর পরের যে টেন্সটা হবে সেটার অক্সিলারি ভার্ব ব্যবহার হবে। তাহলে কি দাঁড়ালো? দ্য বুকস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস করতে গেলে কিন্তু এখানে অবশ্যই হ্যাভ বিন হতো, সেই কারণেই আমরা পরেরটা যেহেতু হবে তাহলে হ্যাভ বিন প্রিন্টেড রিসেন্টলি, তার মানে অ্যান্সার এটাই হবে। আমরা দেখা যায় প্রায়ই এই প্যাসিভ করার ক্ষেত্রে ভুল করি। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। প্যাসিভ করার ক্ষেত্রে আমরা যে ভার্বটাকে দেখব তার পরের টেন্স অনুযায়ী করতে হবে। যেমন দ্য বুকস প্রিন্ট রিসেন্টলি, রিসেন্টলি দেখে আমরা বুঝতে পারছি এটা পারফেক্ট হবে। ওকে, আমরা পারফেক্ট করতে পারি দ্য বুকস হ্যাভ প্রিন্টেড। কিন্তু কথা হচ্ছে পরের টেন্সের ভার্ব যেহেতু হবে তাহলে এখানে বিন কোথায়? তার মানে দ্য বুকস হ্যাভ বিন পরের টেন্সের কন্টিনিউয়াস, এখানে যেহেতু পারফেক্ট আছে পারফেক্ট কন্টিনিউয়াসের থেকে আমরা বিন নিয়ে আসলাম, বিন প্রিন্টেড। এখানে আরেকটি বিষয় হচ্ছে, আরেকটি উদাহরণ দিচ্ছি আমি ক্লিয়ার করার জন্য। the work do yesterday, the work do yesterday। একটি বিষয় দেখো, yesterday দেখে কিন্তু আমরা বুঝতেই পারছি এটা past tense হবে, ঠিক আছে। the work yesterday থাকার কারণে আমি ডান দিতেই পারি, ডান yesterday। তাহলে এটা কি হলো? past indefinite। কিন্তু যেহেতু পরের টেন্সটার ভার্ব হবে সেক্ষেত্রে তো আমার অক্সিলারি ভার্ব কোথায়? অক্সিলারি ভার্ব হিসেবে yesterday past tense এর ক্ষেত্রে was, were ইত্যাদি ব্যবহৃত হয়, সেই কারণে আমি the work was done yesterday, was done yesterday। এখানে কিছু এক্সেপশনাল সেন্টেন্সও থাকে, প্যাসিভ করার ক্ষেত্রে কিছু এক্সেপশনালও থাকে। যেমন এক্সেপশনাল the door open automatically, দরজাটি অটোমেটিক্যালি খুলে গেল। এটা কিন্তু কাউকে দ্বারা করা হয়নি। প্যাসিভ যেহেতু কাউকে দ্বারা করা হয়, প্যাসিভ করতে গেলে কোনো কাজ কারো দ্বারা হতে হবে, এখানে কিন্তু কারো দ্বারা হয়নি, অটোমেটিক্যালি দরজাটি খুলে গেছে। সেক্ষেত্রে আমার প্যাসিভ না করলেও চলবে, যে কাজগুলো অটোমেটিক্যালি হয়ে যায় কারো দ্বারা হয় না সেগুলোকে প্যাসিভ না করলেও চলে। তাহলে এখানে হবে দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি।
একাই খুলে গেছে। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। Your dress is dirty. It need cleaning. দেখো, তোমার ড্রেসটা ডার্টি হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, এটাকে ক্লিন করতে হবে। ক্লিন করতে হবে তার মানে তোমাকে দিয়েই করতে হবে বা কাউকে দ্বারা করতে হবে, এখানে কিন্তু সেটা বলেনি যে কারো দ্বারা ক্লিন করাইতে হবে। তার মানে এখানে যা আছে সব ঠিক থাকবে। ইট নিডস হবে, এটা ক্লিন করতে হবে, নিডস ক্লিনিং। আমি যখন ভয়েস আলোচনা করব তখন আমি ভয়েসের যে প্রত্যেকটা রুল আমি ধরে ধরে ক্লিয়ার করে দেব। আশা করি ততদিন আপনারা আমার সাথেই থাকবেন। আপাতত এতটুকু জানলেই রাইট ফর্ম অফ ভার্বের জন্য চলবে। তো আমি চলে যাচ্ছি আমার পরের রুলে। আমার 16 নম্বর রুলে দেখা যাচ্ছে কোনো সেন্টেন্স এর ভার্ব তার সাবজেক্ট এবং এর নাম্বার অনুযায়ী হয়। যেমন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বও অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয়, ভার্বও অবশ্যই প্লুরাল নাম্বার হবে। যেমন দ্য লিভস অফ দ্য ট্রিজ গ্রিন, গাছের পাতাগুলো কি সবুজ। গাছের পাতা তো সাধারণত সবুজই থাকে, তাই না? গাছের পাতা সবুজ। লিভস যেহেতু আছে, প্লুরাল ফর্ম আছে, তাহলে অবশ্যই এখানে প্লুরাল ভার্বটাই হবে। দ্য লিভস অফ দ্য ট্রিজ আর গ্রিন। পরের উদাহরণটিতে দেখো, দ্য পেজ অফ দ্য বুক বি টর্ন। দ্য পেজ একটা সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বারের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে, সিঙ্গুলার সাবজেক্ট দ্য পেজ, অতএব ভার্বটা এখানে অবশ্যই সিঙ্গুলার হবে। দ্য পেজ অফ দ্য বুক ইজ টর্ন। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। দ্য কালার অফ হিজ আইস আর যদি এরকম থাকে, দ্য কালার অফ হিজ আইস, তার চোখের কালার, তার মানে এটা কিন্তু সিঙ্গুলার। সেক্ষেত্রে দ্য কালার অফ হিজ আইস এখানে কিন্তু সিঙ্গুলার ভার্বই হবে, তাই না? তারপর যদি এভাবে লিখি, দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড বি টেকিং রেস্ট। এখানে আরেকটি বিষয়, এখানে কিন্তু আর যে দেয়া থাকবে তা না, এখানে বিও দেয়া থাকতে পারে। সেক্ষেত্রে ভার্বটাকে অবশ্যই আমরা সাবজেক্ট অনুযায়ী লিখব। দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড টেকিং রেস্ট। প্লেয়ার্স তার মানে প্লুরাল নাম্বার, খেলোয়াড়রা রেস্ট নিচ্ছিল, তাহলে ভার্বটা অবশ্যই আমাদের প্লুরালি করতে হবে। দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড আর টেকিং রেস্ট। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি চলে যাচ্ছি আমার 17 নম্বর রুলে। 17 নম্বর রুলে আমি দেখতে পাচ্ছি কোনো সেন্টেন্স যদি দেয়ার দ্বারা শুরু হয়, এরপর যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে দেয়ার এর পর সিঙ্গুলার ভার্ব বসবে। অর্থাৎ কোনো সেন্টেন্স দেয়ার দ্বারা শুরু হওয়ার পরে যদি আমরা দেখি সিঙ্গুলার নাম্বার বা সিঙ্গুলার অবজেক্ট আছে, তাহলে আমরা অবশ্যই সিঙ্গুলার ভার্ব দিব। আর দেয়ার এর পর যদি প্লুরাল অবজেক্ট বা নাম্বার থাকে, সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব দিব। যেমন দেয়ার বি মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। দেখো এখানে কিন্তু দেখাই যাচ্ছে মেনি স্টুডেন্টস, তার মানে এটা প্লুরাল নাম্বার। এখানে ভার্ব অবশ্যই তাহলে প্লুরাল হবে। দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। আবার দেয়ার লিভ অনলি অ্যান ওল্ড ম্যান। অনলি অ্যান ওল্ড ম্যান, একজনের কথা বলা হয়েছে, তার মানে দেয়ার দেয়ার লিভস হবে অবশ্যই, যেহেতু এখানে একজনের কথা বলা হয়েছে। লিভস অনলি অ্যান ওল্ড ম্যান ইন দ্য হাউস। এটার সাথে আমার আবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথেও মিল আছে। আমার পরবর্তী লেকচারে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু রুল নিয়েও আলোচনা করব। 18 নম্বর রুলে দেখা যাচ্ছে এটাও কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যেও পড়ে যায়, আবার রাইট ফর্ম ভার্বের মধ্যেও এই রুলটি দেখা যায়। যাই হোক,
একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হবে। দৈর্ঘ্য, পরিমাণ, স্থান, তিনটি বিষয় থাকতে হবে। তিনটি বিষয় যে কোনো একটি থাকলেই আমরা কি করব, সেখানে ভার্ব কিন্তু সিঙ্গুলার দিব। উদাহরণ দিয়ে ক্লিয়ার করছি। 50 মাইলস একটা সমষ্টিকে বোঝানো হয়েছে। 50 মাইলস দিয়ে একটি সমষ্টিকে বোঝানো হয়েছে। 50 মাইলস, এখানে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে, ইজ এ লং ওয়ে। আবার আমি যদি এভাবে লিখি, 3000 ডলার্স কিন্তু একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট, তাই না? 3000, এখানে কিন্তু পরিমাণ বোঝানো হয়েছে। আগেরটা যেমন দৈর্ঘ্য বোঝানো হয়েছিল, এটাতে কিন্তু পরিমাণ বোঝানো হয়েছে। 3000 ডলার্স একটা ভালো, বেশ ভালো বড়, নিশ্চিতভাবে বলা যায় একটি বড় অ্যামাউন্ট। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু পরিমাণ বোঝানো হয়েছে। পরিমাণ বোঝালেও এখানে হবে সিঙ্গুলার ভার্ব। তারপর আরেকটি উদাহরণ দিচ্ছি। ইউনাইটেড স্টেটস পাওয়ারফুল কান্ট্রি। ইউনাইটেড স্টেটসটা কিন্তু একটি পাওয়ারফুল কান্ট্রি। এখানে স্থানকে ইন্ডিকেট করা হয়েছে। তার মানে ইউনাইটেড স্টেট যেহেতু একটি নির্দিষ্ট স্থানকে বোঝানো হয়েছে, সেক্ষেত্রে এটাও ভার্ব সিঙ্গুলার হবে, ইজ এ পাওয়ারফুল কান্ট্রি। 19 নম্বরে দেখা যাচ্ছে ইচ, এভরি, ইচ, অন, অফ থাকলে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হয়। এভরি, ইচ থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। এখানে যেমন এভরিওয়ান ওয়ান্ট পিস, প্রত্যেকেই কিন্তু শান্তি চায়। তাহলে এভরিওয়ান সিঙ্গুলার বোঝানো হয়েছে, এভরিওয়ান ওয়ান্টস, যেহেতু সিঙ্গুলার, ওয়ান্টস পিস। এভরি মাদার লাভ হার চাইল্ড, প্রত্যেকটা মাই তার সন্তানকে ভালোবাসে। তার মানে এখানেও সিঙ্গুলার হবে, যেহেতু একজন তাই লাভকে লাভস করলাম, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, তাই আমি দুটাতেই কিন্তু এস যুক্ত করে দিয়েছি, এস বা ইএস যুক্ত করে দিচ্ছি। আরেকটি উদাহরণ দিচ্ছি। One of the boys in the class be brilliant. One of the boys, অনেকগুলোর মধ্যে একজন, one of the boys, দেখো ওয়ান অফ এর পরে কিন্তু প্লুরাল ভার্ব এসেছে, কিন্তু তারপরে আমাদের ভার্ব কিন্তু অবশ্যই সিঙ্গুলার দিতে হবে, কারণ একজনের কথা বলা হয়েছে। one of the boys in the class be brilliant, এখানে হবে one of the boys in the class is brilliant, সবার মধ্যে একজন ব্রিলিয়ান্ট ছিল। আরেকটি উদাহরণ যদি দেই, each book be different color. ইচ মানে একটা বই, সরি প্রত্যেকটা বই কিন্তু ডিফারেন্ট কালার। যতগুলো বই আছে প্রত্যেকটা বই ডিফারেন্ট কালার, তার মানে প্রত্যেকটিকে একটি করে নির্দিষ্ট করা হয়েছে। তাহলে এখানেও ভার্ব সিঙ্গুলার হবে, ডিফারেন্ট কালার। পরবর্তী রুলে চলে যাচ্ছি। টু বি প্লাস হ্যাভিং এর পর, টু বি প্লাস হ্যাভিং এর পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। কোনো সেন্টেন্স যদি আমি টু বি বা হ্যাভিং দেখি, তাহলে সেটার ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল করে দিতে হবে। যেমন হি বট এ শার্ট হ্যাভিং গেট দ্য মানি, সে টাকা পাওয়ার পর শার্ট কিনবে, বা শার্ট কিনেছিল, সে টাকা পাওয়ার পর শার্ট কিনেছিল। তাহলে এখানে কি হবে,
হি বট এ শার্ট, যেহেতু হ্যাভিং আছে তার মানে হ্যাভিং গট, গেটের পাস্ট ফর্ম গট, তাই গট দ্য মানি। আবার দেখো দ্য ওয়ার্ক ইজ টু বি ডান, কাজটি করতে হবে, সরি দ্য ওয়ার্ক ইজ টু বি ডু, এরকম দেয়া থাকলে টু বি দেয়া আছে, এখানেও আমার কি টু বি দেয়া আছে, তার মানে দ্য ওয়ার্ক ইজ টু বি ডান, পাস্ট পার্টিসিপল ডান, তাই আমি ডান দিয়ে দিলাম। তার মানে টু বি এবং হ্যাভিং থাকলে আমরা সেটাকে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল করে দেব। 21 নাম্বার রুলে দেখা যাচ্ছে সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে অবশ্যই কুড বসাতে হবে। সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুড বসবে এবং যে ভার্বটা বসবে সেটা প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন উড দ্যাট যদি থাকে, আমি এটা শর্ট করে লিখে দিয়েছি মুখস্থ করার সুবিধার্থে, উড দ্যাটের পরে কুড, কুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন একটি সেন্টেন্স আছে উড দ্যাট আই মিট মাই প্যারেন্টস, তাহলে উড দ্যাট থাকার কারণে উড দ্যাট সাবজেক্টের পর, সাবজেক্ট যেহেতু এটা সাবজেক্টের পর আমি কুড, তারপর প্রেজেন্ট ফর্ম যেহেতু তাই মিটের প্রেজেন্ট ফর্ম মিটই, মিট হবে মিট মাই প্যারেন্টস। আরেকটি উদাহরণ যদি আমি দেই, would that I help the poor man, would that সাবজেক্টের পর কুড হবে, কুড হেল্পের প্রেজেন্ট ফর্ম হেল্প দ্য পোর ম্যান। এখানে একটি বিষয় লক্ষ্য করো, প্রত্যেকটাতে কিন্তু আনরিয়েল পাস্টের কথা বলা হয়েছে, দুইটা সেন্টেন্সই কিন্তু এখানে আনরিয়েল পাস্ট। যেমন যদি আমি আমার বাবা মার সাথে দেখা করতে পারতাম, যদি আমি গরিবদেরকে হেল্প করতে পারতাম, আসলে তার এই মুহূর্তে এটা করা সম্ভব না, করার দরকার ছিল কিন্তু সে এটি করতে পারছে না, দুটিই কিন্তু আনরিয়েল পাস্ট দেয়া আছে। সেন্টেন্সের অর্থটাও একটু খেয়াল করতে হবে, যখন আমরা একটি সেন্টেন্সকে করব, এটার ভার্ব চেঞ্জ করব, তখন যেমন রুলস খেয়াল করব, সেই সাথে এর অর্থটাও খেয়াল করব। পারতাম, তাই না, সেই কারণেই কুড বসানো হয়েছে। আচ্ছা, পরবর্তী রুলে চলে যাচ্ছি। লেস্ট যুক্ত সেন্টেন্সে লেস্টের পরে যে সাবজেক্ট থাকে তারপর অবশ্যই শুড বা মাইট বসে, এক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় শুডটাই ব্যবহার করে থাকি। যেমন হি রিড মোর লেস্ট হি ফেল ইন দ্য এক্সামিনেশন, সে বেশি বেশি পড়ছে যাতে সে এক্সামিনেশন ফেল না করে, এটা একটা নেগেটিভ সেন্স থেকে, লেস্টের অর্থটা কিন্তু একটা নেগেটিভ সেন্স কিছুটা কাজ করে। যে আমি ক্লিয়ার করে দিচ্ছি উদাহরণ দিয়ে, হি রিড মোর লেস্ট হি should fail in the examination, ভার্বের প্রেজেন্ট ফর্ম ফেলই থাকলো। কয়টা দেখো, ওয়াক ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন, দ্রুত হাঁটো নতুবা কি হবে, যাতে করে তুমি ট্রেনটা ধরতে পারো। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। 3 নাম্বার উদাহরণে যাচ্ছি আমি। read attentively lest you fail in the examination. read attentively যাতে করে তুমি এক্সামিনেশনে ফেল না করো, ভালোভাবে পড়ো, তাছাড়া তুমি এক্সামিনেশন ফেল করবে, তাই না। তাহলে read attentively lest you should fail in the examination. আরেকটি উদাহরণ দিচ্ছি, রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে দেখা যায় এই লিস্টের থেকে অধিকাংশ সময় একটি করে কোশ্চেন দেয়া থাকে। ট্রাই হার্ড
lest you fail, পরিশ্রম করো যাতে তুমি ফেল না করো। যেমন try hard lest you should fail। প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু দেখা যাচ্ছে ভালো করে পড়ো যাতে ফেল না করো, মানে একটা নেগেটিভ ইঙ্গিত আছে। তারপর ভালো জোরে হাঁটো, তাছাড়া ট্রেন মিস করতে পারো। তারপর রিড অ্যাটেন্টিভলি, ভালোভাবে পড়ো যাতে এক্সামিনেশন ফেল না করো। একটা নেগেটিভ সেন্স কিন্তু এখানে প্রত্যেকটা জায়গায় কাজ করছে। অতএব আমাদের রুলস অনুযায়ী এখানে অবশ্যই শুড দিব যাতে করে এই নেগেটিভ সেন্সটা কাজ না করে। 23 নাম্বার রুলে চলে যাচ্ছি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, তারপর উইশ, উইশ, ফ্যান্সি, ফ্যান্সি এই ওয়ার্ডগুলো থাকলে ভার্বের পাস্ট ফর্ম হবে। যেমন আই উইশ আই বিকাম এ কিং, I wish I became a king। আমি যদি রাজা হতাম। উইশের এখানে যদি বি ভার্ব থাকতো তাহলে কিন্তু অবশ্যই ওয়ার দিতে হতো। যেহেতু এখানে ভার্ব আছে আর ভার্বে পাস্ট ফর্ম হবে সেহেতু এখানে বিকামকে বিকেম করেছি। ইট ইজ হাই টাইম উই ওয়ার্ক ফর আওয়ার কান্ট্রি। এটাই উপযুক্ত সময় আমাদের দেশের জন্য আমাদের কাজ করা। এখানেও কিন্তু ভার্বের পাস্ট ফর্ম যেহেতু ওয়ার্কের পাস্ট ফর্ম হবে ওয়ার্কড, বাকি সব ঠিক থাকবে। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। It is high time he change his bad habits। এটাই উপযুক্ত সময় তার ব্যাড হ্যাবিটস গুলো চেঞ্জ করার। এই ক্ষেত্রে দেখো যেহেতু ভার্ব থাকলে ভার্বে পাস্ট ফর্ম হবে, সব ঠিকই থাকবে। হি চেঞ্জড হিজ ব্যাড হ্যাবিটস। এখানে আরেকটি কিন্তু আছে, সেটা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এগুলোর পর যদি ভার্ব থাকে সেক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম হবে। যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রেই কিন্তু পাস্ট ফর্ম হবে। আর যদি সাবজেক্ট না থাকে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর সেক্ষেত্রে কিন্তু আমরা টু প্লাস ভার্ব যোগ করব। সেক্ষেত্রে আমরা টু প্লাস ভার্ব যোগ করবো। এগুলোর পরে আমি আবার ক্লিয়ার করছি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এই শব্দগুলোর পরে যদি ভার্ব থাকে সেক্ষেত্রে পাস্ট ফর্ম হবে। যদি এগুলোর পরে সাবজেক্ট না থেকে অন্য কিছু থাকে তখন টু প্লাস ভার্ব হবে। যেমন একটি উদাহরণ দিচ্ছি, এটা এক্সেপশনাল। যেমন it is high time change his লক্ষ্য করো উপরের সেন্টেন্সটিতে হি এর পর ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট ছিল তাই ভার্বে পাস্ট ফর্ম হয়েছে। এখানে কিন্তু ইট ইজ হাই টাইমের পরে কোনো সাবজেক্ট নেই। এখানে কিন্তু ইট ইজ হাই টাইমের পরে কোনো সাবজেক্ট নেই সেহেতু এখানে টু প্লাস ভার্ব হবে। তাহলে টু চেঞ্জ CHANG, টু প্লাস ভার্ব হলো ইজ হ্যাবিটস। এই রুলটি প্রয়োগ করার সময় অবশ্যই খেয়াল করতে হবে যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এগুলোর পরে সাবজেক্ট আছে কিনা। সাবজেক্ট যদি থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে, আর সাবজেক্ট যদি না থাকে তাহলে ভার্বের সাথে ভার্বের পূর্বে টু যোগ হবে। ভার্ব প্লাস টু প্লাস ভার্ব। 24 নম্বর রুলে চলে যাচ্ছি। অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইফ, অ্যাজ দো, তারপর উইশও থাকতে পারে, উইশ। যদি এগুলো থাকে কোনো সেন্টেন্সে সেক্ষেত্রে টু বি ভার্বের স্থানে ওয়ার বসবে এবং অন্য কোনো ভার্ব আসলে সেটার পাস্ট ফর্ম বসবে। আমি উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। যেমন হি উইশেস হি টু বি এ কিং। এখানে কি লেখা আছে? টু বি। টু বি ভার্ব থাকলে ওয়ার বসবে। দেখো এখানে কিন্তু টু বি ভার্ব দেয়া আছে, তার মানে এখানে অবশ্যই ওয়ার হবে। হি উইশেস, হি ওয়ার, যেহেতু পাস্ট ফর্মে করতে হবে তাই
হি এর পরে ওয়ার বসেছে, হি ওয়ারে কিং। আবার দেখো হি বিহেভ অ্যাজ ইফ হি টু বি যেহেতু আছে চোখ বন্ধ করে আমরা এটাকে ওয়ার করে দিব, ওয়ার এ চাইল্ড। পরেরটাও ওই একই, অ্যাজ ইফ হি টু বি এ ম্যাড, সব ঠিক থাকবে, ওয়ার হবে। আচ্ছা, এখানে কি বলছো, অন্য কোনো যদি ভার্ব আসে সেক্ষেত্রে কিন্তু পাস্ট টেন্স হবে। যেহেতু আমার টু বি ভার্ব আছে তাই আমি সবগুলো পাস্ট টেন্স করে দিয়েছি, অন্য ভার্ব সরি ওয়ার করে দিয়েছি। আর অন্য কোনো ভার্ব যদি আসতো এখানে তাহলে সেটাকে আমি অবশ্যই পাস্ট টেন্স করে দিতাম। আমি একটি উদাহরণ দিয়ে ক্লিয়ার করছি, যেমন হি বিহেভস অ্যাজ ইফ অ্যাক্ট, সে এমন আচরণ করছে যেন একটি বাচ্চা। দেখো এখানে কিন্তু টু বি ভার্ব নেই, অন্য কোনো ভার্ব দেওয়া আছে, তার মানে অন্য যে কোনো ভার্বই আসুক তার পাস্ট ফর্ম করে দিতে হবে, সব ঠিক থাকবে। অ্যাক্টের পাস্ট ফর্ম অ্যাক্টেড, অ্যাক্টেড, তারপর বাকি যা আছে তাই। আশা করি এটা নিয়ে আর কারো কনফিউশন থাকবে না। পরবর্তী রুলে চলে যাচ্ছি। অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে, ওটা ছিল প্রথম একটি রুল, এটা দ্বিতীয় রুল। অনেক সময় দেখা যায় অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে দুটি অংশ দেয়া থাকে। প্রথম অংশে হয়তো প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে পরের টেন্সে আমরা কি পরের অংশে অবশ্যই পাস্ট ইনডিফিনিট দিতে হবে। আবার অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত অংশে যদি প্রথম অংশে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরবর্তী অংশ অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমি রুল দিয়ে উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি, যেমন হি স্পিক্স অ্যাজ ইফ হি ট্রাভেল মেনি প্লেসেস। দেখো যেহেতু অ্যাজ ইফ এর পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এটুকু হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট হবে, তার মানে এই পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট করে দিতে হবে। তাহলে হি স্পিক্স অ্যাজ ইফ হি, পাস্ট ট্রাভেলের পাস্ট ফর্ম হচ্ছে ট্রাভেলড, তাই ট্রাভেলড হয়েছে। শি কল্ড মি অ্যাজ দো আই নট হেয়ার হার, সে এমন ভাবে ডাকলো যে আমি যেন তাকে না শুনি। অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে কিন্তু এখানে পাস্ট টেন্স আছে, তার মানে পরবর্তী অংশ অবশ্যই পাস্ট পারফেক্ট করতে হবে। যেমন শি কল্ড মি অ্যাজ দো আই নট হেয়ার কে পাস্ট টেন্স করতে গেলে অবশ্যই একটি ভার্ব আনতে হবে, হ্যাড নট হেয়ার্ড হার, যেহেতু হ্যাড হয়েছে তাই ভাবে পাস্ট পার্টিসিপল হয়েছে, হেয়ার কে হেয়ার্ড করেছি। তারপর আরেকটি সেন্টেন্স দিচ্ছি, যে হি স্পিক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং, সে এমন ভাবে কথা বলছে সে যেন সব জানে। হি স্পিক্স যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে পরবর্তীতে অবশ্যই পাস্ট টেন্স হবে, অ্যাজ ইফ হি নিউ, নো এর পাস্ট ফর্ম নিউ, এভরিথিং। আশা করি সবাই ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার বেশি বেশি শেয়ার করবেন, এবং যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।